আচ্ছা, ডিসপারশন অফ লাইটের এটা সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা অশুদ্ধ ও শুদ্ধ বর্ণালী, যেটাকে ইমপিওর স্পেকট্রাম আর পিওর স্পেকট্রাম, ইমপিওর ইমপিওর স্পেকট্রাম আর হচ্ছে পিওর স্পেকট্রাম সম্পর্কে আমরা আলোচনা করব। মানে যেটাকে বলা হচ্ছে ইমপিওর অশুদ্ধ বর্ণালী আর হচ্ছে শুদ্ধ বর্ণালী, এটা সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা আগে থেকে কিছুটা এটা সম্পর্কে জেনেছি। অশুদ্ধ বর্ণালী কি করে হয় না, অশুদ্ধ বর্ণালী একটা প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি যখন যাচ্ছে তো বিভিন্ন কালারে ভাঙছে, বিভিন্ন কালারে ভেঙে যাচ্ছে। তো আমরা আরো যেটা জানি যে শুধুমাত্র যে একটা পটি তৈরি হয় নয়, দেখা যায় আমি আগে বলেছিলাম যে একটা স্পেকট্রোস্কোপির সাহায্যে একটা প্রিজমে সাদা আলো পড়লে আমরা যদি তার বীক্ষণ দেখি, বর্ণালী দেখি, তাহলে আমরা দেখতে থাকবো যে বেনিয়া সহকলা প্রথমে সাজানো হয়েছে, তারপরে আবার বেনিয়া সহকলা, তারপরে আবার বেনিয়া সহকলা, এরকম করে সাজানো হয়ে গেছে। একটা মাঝখানে যেটা সেটা তীব্রতা বেশি আর পরপর তীব্রতা কমতে থাকবে দেখবে। এবারে সেটা কি কারণে হয়ে থাকে না, ধরো আমি এইখানে আলোকরশ্মি রেখেছি, আলোকরশ্মি ধরো একটা এইখানে পড়লো, আরেকটা পড়লো এই রকম জায়গায়, তাহলে দুটো কি একইভাবে বিশ্লিষ্ট হবে? একই রকম বিশ্লিষ্ট হবে না। তো দুটো যে আলাদাভাবে বিশ্লিষ্ট হয়ে আমি ধরে নিচ্ছি যে এটা এইভাবে গেল, গিয়ে এই রকম ভেঙে গেল। আরেকটা আলোকরশ্মি এইরকম গেল, যে এইরকম ভাঙলো, যেটাকে আমরা প্রথমটাকে আমরা বলবো রেড আর এটা হবে ভায়োলেট। এখানেও ঠিক একই রকম ভাবে আলোকরশ্মি এইভাবে গেল দুটোতে, আমি ধরে নিচ্ছি ভাঙলো। এবারে ভেঙে দেখা যাবে যে এক জায়গায় তো তৈরি হবে না, বিভিন্ন জায়গায় তৈরি হবে। তো এই অবস্থায় দেখা যাবে যে ওরা মিশামিশি হয়ে যাবে। মিশামিশি, আমি ছবিটা ঠিক হলো না, ও কাপড় কোথায় গো? যে ছবিটা একটু অন্যরকম হয়ে গেছে। তো এটা এইভাবে এইখানে আমি একটা পর্দা ধরছি, এখানে আলোকরশ্মি এইভাবে গেল, যাওয়ার পরে একটু ও বেঁকে এইভাবে পড়লো। আরেকটা আলোকরশ্মি এইভাবে গেল, এইভাবে গিয়ে আর একটু বেশি বেঁকে এইভাবে পড়বে। এবার এখান থেকে একটা আলোকরশ্মি এইভাবে গেল, গিয়ে দেখা যাবে যে একটা এইরকম যাচ্ছে আর একটা এইরকম যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে রেড, এটাও রেড, এটা ভায়োলেট, এটা ভায়োলেট। তাহলে এইভাবে দেখতে পাচ্ছি যেটা যে আলোক রশ্মিগুলো কিন্তু পরস্পর মিশে যাচ্ছে। তাহলে এই যে মিশে যাওয়া, এইটাকে বলা হয় ইমপিওর স্পেকট্রাম, অর্থাৎ অবিশুদ্ধ বর্ণালী। কিন্তু বিশুদ্ধ বর্ণালীতে কিন্তু ওই রকম ঘটনা ঘটবে না। বিশুদ্ধ বর্ণালীতে কি হবে না, আম, আলাদা আলাদা ভাবে বর্ণগুলো আলাদা পর্দায় আলাদা আলাদা ভাবে তৈরি হবে। অর্থাৎ আমরা যেটাকে পটি বলি, সেরকম পটি, আলোক পটি দেখতে পাওয়া যাবে। এবারে সেটা কিন্তু শুধু প্রিজম ব্যবহার করলে চলবে না। প্রিজম না ব্যবহার করে আমরা দুটো লেন্স ব্যবহার করব। এবারে এই দুটো লেন্স যে ব্যবহার করব, দুটো উত্তল লেন্স আমি এইভাবে ব্যবহার করলাম, এই ধারেও দুটো আরেকটা উত্তল লেন্স ব্যবহার করলাম। এবারে এই ধারে আমি পর্দা ধরবো, আর এইখানে আমি একটা আলোক রশ্মিকে ধরবো, এইখান থেকে বেরোচ্ছি। তাহলে আলোক রশ্মি প্রথমে এইভাবে গেল, এইভাবে দুটো গেল, দুটো গিয়ে এটা সমান্তরাল হয়ে চলে যাবে, সমান্তরাল হয়ে এইভাবে চলে গেল। এবার এই ধারে গিয়ে কি হবে না, এই ধারে গিয়ে তার বিশ্লেষণ ঘটবে। বিশ্লেষণ ঘটে একটা এইরকম গেল, আর একটা এইরকম ভাবে। এখান থেকেও একটা বিশ্লেষণ ঘটবে,
বিশ্লেষণ ঘটে এই রকম হলো, আর একটা এই রকম। এবারে এই দুটো যে আলোক রশ্মি এলো, এই দুটো এই ধারে যখন আসবে মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে যাবে এইভাবে। আর একটা এইভাবে, তো এইভাবে মিলিত হয়ে যাবে। তাহলে এটা কি ছিল? এটা রেড ছিল, এটা ভায়োলেট ছিল, এটাও রেড ছিল, এটা ভায়োলেট ছিল। তাহলে দুটো রেড মিললো, দুটো ভায়োলেট একটা জায়গায় মিললো। তাহলে যেটাকে পিওর স্পেকট্রাম বলা হচ্ছে। তাহলে পিওর স্পেকট্রাম এমনি তৈরি হবে না, শুধু প্রিজমে হবে না, দুটো লেন্স ব্যবহার করতে হবে। এবারে দুটো লেন্স যে ব্যবহার করব, দুটো লেন্স কে কিন্তু আমি যে কোনো ভাবে বসালে চলবে না, বা যেভাবে হোক রেখে দিলে পর্দায় তৈরি হবে সেটা নয়। এর জন্য আমাকে কিছু সিস্টেম মেনে চলতে হবে। যেটা কি না, বলা হচ্ছে ছিদ্রটিকে খুব সূক্ষ্ম হতে হবে। মানে আলোক যে রশ্মিটা, আলোক রশ্মিটা খুব বেশি মোটা মোটা হওয়া চলবে না, পাতলা হতে হবে, মানে সরু হতে হবে। ছিদ্র সূক্ষ্ম না হলে অনেক আলোক রশ্মি প্রিজমে পড়ে অশুদ্ধ বর্ণালী সৃষ্টি করবে, সেটা হবে না। এবারে ছিদ্রটিকে প্রথম উত্তল লেন্সের, আমরা যেটাকে AL1 বলছি, এই লেন্সের ফোকাসে রাখতে হবে। মানে এটাকে ফোকাস দৈর্ঘ্যে রাখতে হবে। কেন না, ফোকাস দৈর্ঘ্যে রাখলে পরে আলোক রশ্মিটা সমান্তরাল হবে। আলোক রশ্মি ওখান থেকে যখন বেরিয়ে যাবে, তাহলে ফোকাস থেকে যখন বেরিয়ে যাবে তখন সমান্তরাল আলোক রশ্মি নির্গত হবে, এবং প্রিজম থেকে সমান চ্যুতিতে নির্গত হবে। 1 নম্বর। 2 নম্বর। 3 নম্বর হলো কি না, প্রিজমটাকে এমন ভাবে রাখতে হবে যেন প্রিজমটা, ওদের যে মধ্যবর্ণ, যেটা যে হলুদ বর্ণের যে চ্যুতি আছে, সেই হলুদ বর্ণের চ্যুতির ন্যূনতম ন্যূনতম চ্যুতির অবস্থানে রাখতে হবে। হলুদ বর্ণের যে ন্যূনতম যে চ্যুতি, প্রতিসরণের পর যে ন্যূনতম চ্যুতি, সেই ন্যূনতম চ্যুতির অবস্থানে রাখতে হবে। রাখলে পরে ওখানে আলোক রশ্মিগুলো যেগুলো বেরোবে সেগুলো খুব একটা চ্যুতি ঘটবে না, মানে বেশি বাঁকবে না। আমি ছবিতে দেখেছি বেশি বাঁকেনি। এরপরে বলা হচ্ছে কি না, প্রিজমের প্রতিসারক প্রান্তরেখা ছিদ্রের দৈর্ঘ্যের সমান্তরাল হবে। অর্থাৎ এইটার সমান্তরাল এইটা হবে। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে প্রতিসারক প্রান্তরেখা ছিদ্রের যে সমান্তরালে থাকতে হবে। প্রিজম থেকে নির্গত একই বর্ণের বিভিন্ন সমান্তরাল রশ্মি পর্দার উপর একই বিন্দুতে কেন্দ্রীভূত করার জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের আরেকটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে। L2 ব্যবহার করব, কারণ এইখান থেকে যে আলোক রশ্মিগুলো বেরোচ্ছে, এই রশ্মিগুলোকে একটা জায়গায় ফোকাসিং করতে গেলে, তাহলে একটা জায়গায় ফোকাসিং করতে গেলে এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল গুলো মিলিত হবে ফোকাসে। তার মানে এইটাকে, পর্দাটাকেও ফোকাস তলে রাখতে হবে। পর্দাটাকে যদি আমি ফোকাসে রাখি, তবে গিয়ে মিলিত হবে আলোক রশ্মিগুলো। তো এইটা হচ্ছে পিওর স্পেকট্রাম এর ফরমেশন। এরপরে যেটা আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেনবো। রেনবো সম্পর্কে আমরা জানি, যেটাকে বলা হচ্ছে রামধনু। অ্যাকচুয়ালি রামধনু হচ্ছে একটা বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত, একটা আকর্ষণীয় প্রাকৃতিক দৃষ্টান্ত বিচ্ছুরণের। এই বিচ্ছুরণে কি হয় না, সাদা বর্ণ সাদা যে আলো 7টা বর্ণে বিভাজিত হয়ে একটি রামধনু গঠন করে। কিরকম না, জলকণা দ্বারা সূর্যরশ্মির প্রতিসরণ হয় এবং প্রতিফলন, এই দুটো ঘটনার ফলে রামধনু মানে তৈরি হয়ে থাকে। বৃষ্টিপাতের সময় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা আকাশে ভাসমান অবস্থায় থাকে। সূর্যরশ্মি যখন আকাশে ওই জলকণা গুলির উপরে আলোকিত হয়, তখন সূর্যের দিকে পিছন ফিরে দাঁড়ালে, সূর্য যেদিকে থাকে তার পেছন দিকে যদি আমি মুখ করে তাকাই, তাহলে দর্শক রামধনু দেখতে পাবে। কখনো আবার প্রধান রামধনুকে একটু উপরে আর অপেক্ষাকৃত কম উজ্জ্বল রামধনু দেখা যায়। তার নিচে প্রধান রামধনুর একটু উপরে অপর একটা রামধনু দেখতে পাওয়া যায়। মানে সবচেয়ে নিচে যেটা উজ্জ্বল বর্ণে তৈরি হয়, তারপরে একটা অনুজ্জ্বল, তার তুলনায় অনুজ্জ্বল আর একটা রামধনু দেখতে পাওয়া যায়। যেটাকে বলা হচ্ছে, প্রথমের উজ্জ্বলটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার রেনবো,
আর যেটা দ্বিতীয় যেটা তৈরি হচ্ছে হালকা কালারের, সেটাকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার রেনবো। এবং যেটা দেখতে পাওয়া যায় আকাশের অনেকটা অংশ জুড়ে বিস্তৃত বৃত্তচাপ আকারে রামধনুগুলোকে দেখতে পাওয়া যায়, না বাঁকা, ওই জন্য রামধনু নাম দেওয়া হয়েছে, ধনুকের মতো বলে। সাত বর্ণ আলাদা অতি স্পষ্টভাবে দর্শকের চোখে এসে পড়ে। প্রথম ক্রমের রামধনুতে বৃত্তচাপের বাইরের দিকে লাল, বৃত্তচাপটা যদি এইটা হয়ে থাকে তাহলে প্রথমে এইটা লাল থাকবে আর লাস্টেরটা ভায়োলেট থাকবে। কিন্তু আমরা যখন সেকেন্ড অর্ডার দেখব, সেকেন্ড অর্ডারে এইটা হবে রেড আর এইটা হবে ভায়োলেট, উল্টোটা হবে, উল্টোটা হয়, মাঝে আর অন্য রঙগুলো থেকে থাকে। তাহলে সাধারণত আমরা প্রথম ক্রম ও দ্বিতীয় ক্রমের রামধনুকে আমরা দেখে থাকি, যেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি রেনবো, প্রাইমারি রেনবো, আর হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি রেনবো, রেনবো। আমাদেরকে এবারে গঠনটা জানতে হবে যে প্রাইমারি রেনবো, যেটাকে ফার্স্ট অর্ডার রেনবো বলা হচ্ছে, ফার্স্ট অর্ডার রেনবোটা কিভাবে তৈরি হয়। তাহলে আমাদেরকে পরিষ্কার যেটা, যে যেদিকে সূর্য থাকে সূর্যের ঠিক উল্টো দিকে তাকালে আমরা কিন্তু রামধনু দেখতে পাবো। কখন না বৃষ্টির পরে পরে, বৃষ্টির আগে নয়, বৃষ্টির পরে পরে রামধনু দেখতে পাওয়া যায়, এবং আকাশে অবশ্যই সূর্য থাকতে হবে, না হলে কিন্তু আমরা রামধনু দেখতে পাবো না। তাহলে ফার্স্ট অর্ডার রামধনু ফরমেশন, ফরমেশন অফ ফার্স্ট অর্ডার, অর্ডার রেনবো, রেনবো সম্পর্কে আমাদেরকে জানতে হবে কিভাবে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার রেনবোতে যেটা হয়ে থাকে, সিঙ্গেল প্রতিফলন হয়ে থাকে, একবার প্রতিফলন ঘটে থাকে, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার রেনবো। তো আগে দেখি অ্যাকচুয়ালি সেটা কিরকম হচ্ছে, বা রেনবো কিভাবে তৈরি হচ্ছে, আমাদেরকে সেটা দেখতে হবে। আচ্ছা, কিরকম, ধরো আমি কাছাকাছি দুটো জলবিন্দু ধরছি, কাছাকাছি দুটো জলবিন্দু ধরেছি, এই দুটো জলবিন্দুতে আলোক রশ্মি এর রিফ্লেকশন হবে। তাহলে প্রথমটাতে কি হলো না, প্রথমটাতে আলোক রশ্মি এইভাবে পড়লো, আলোক রশ্মি এইভাবে পড়লো, সেকেন্ডটাতেও আলোক রশ্মি ঠিক একই রকম ভাবে পড়বে, এইভাবে পড়লো, যে একটু বেঁকে এইভাবে চললো, এটাও একটু বেঁকে এইভাবে চললো। এবারে ওখানে গিয়ে এটার প্রতিসরণ ঘটবে এরকম, তাহলে এইখানে এসে প্রতিসরণ ঘটবে। এবারে প্রতিসরণ যখন ঘটছে, এইখানে দুটো বর্ণ ভেঙে যাচ্ছে। আমরা প্রথমে যেটা দেখব যে রেড বর্ণটা, রেড বর্ণটা খুব একটা ঘটবে না, কিন্তু ভায়োলেটটা একটু বেশি পরিমাণে বেঁকে যাবে। এটা হচ্ছে ভায়োলেট, ভায়োলেট, আর এটা হচ্ছে রেড। এবারে এটাতে কি হবে, এটাতেও উল্টোটা হবে, এটাতে দেখা যাবে যে ভায়োলেটটা আসবে এরকম, ভায়োলেট, ভায়োলেট, আর যেটা সেটা বেশি তো বাঁকবে না, এটা হচ্ছে রেড। তাহলে রেড বাঁকবে না কিন্তু ভায়োলেট, তাহলে বোঝা গেল। তাহলে প্রথমটাতে আলোক রশ্মি এইভাবে ভাঙছে, তো তৈরি হচ্ছে, এইখানে এসে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এইখানে যদি আমরা চোখ রাখি, এই চোখ রাখলে আমরা এখান থেকে দেখতে পাবো যে তৈরি হচ্ছে। তাহলে মানে এর মাঝখানে বাদ বাকি এগুলো আছে, রেড আর ভায়োলেটের মাঝখানে বাদ বাকি রংগুলো থেকে যাচ্ছে, কালার গুলো থেকে যাচ্ছে। তো এইভাবে আমরা দেখব যে ফার্স্ট অর্ডার যে রেনবো তৈরি হচ্ছে।
তো ফার্স্ট অর্ডার রেনবো তৈরি হতে গেলে এবারে কিছু ম্যাথমেটিক্যাল ডিসকাশন আছে, ম্যাথমেটিক্যাল ডিসকাশনগুলো দেখি আগে। এখানে প্রথম যেটা হচ্ছে যে এই রকম জায়গাতে যখন প্রতিসরণ হচ্ছে, তো তাহলে ওখানে রশ্মির চ্যুতি কতটা হচ্ছে, আমি এইটাকে ধরো এ নাম দিয়ে দিলাম। তাহলে এ পয়েন্টে কি হচ্ছে, ডেল 1 ধরে নিচ্ছি। তাহলে ডেল 1 সমান কত হচ্ছে, ওখানে একটু আমাদেরকে ছবিটা আঁকতে হবে। তো এইভাবে তাহলে এইটা হলো আই, আর এইটা যেটা হবে আর, এইটা যেটা হবে আর। তাহলে এখানে হলো কি না আই মাইনাস আর, আই মাইনাস আর তৈরি হলো। আচ্ছা, এরপরে বি বিন্দুতে, তাহলে বি পয়েন্টে কি হবে, বি পয়েন্টে ডেভিয়েশন হচ্ছে ডেল 2 ইজিক্যাল টু কত হবে না, এইখানে এই রকম জায়গায় মিলিত হবে। তাহলে এইটাও হবে আর, এইটাও হবে আর, এই কোণটাও হবে আর, এবং এই কোণটাও হবে আর। তাহলে দুটো কোণ আর হলো। তাহলে যদি আর হয়ে থাকে, আমি যদি এইভাবে বাড়াই, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2r, ঠিক আছে। এরপরে সি পয়েন্টে ডেভিয়েশন কত হচ্ছে না ডেল 3। এখানেও ঠিক একই ধরে নিব, এখানেও আই কোণে আমরা যদি ওটাকে এইভাবে করে নিই, যুক্ত করে নিই, তাহলে দেখা যাবে এটা হচ্ছে আই কোণ। তাহলে এখানেও পাবো আই মাইনাস আর, তাহলে এইটা হবে আর, এইটা হবে আর কোণ। তাহলে আর কোণ আর হচ্ছে আই এটা, তাহলে এইখান থেকে আমরা আই মাইনাস আর পাচ্ছি, ঠিক আছে। তাহলে মোট চ্যুতিটা কত হচ্ছে, মোট কত হচ্ছে না ডেল ইজিক্যাল টু আসবে 2y মাইনাস 4r প্লাস 180 ডিগ্রি। তাহলে এইরকম মোট চ্যুতি পাওয়া গেল। এবারে বলা হচ্ছে এই যে চ্যুতি ন্যূনতম হবে, এই চ্যুতির ন্যূনতম হওয়ার জন্য শর্তটা কি, ন্যূনতমের ক্ষেত্রে কি হবে না, আমরা আই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডেল ডি ডেল বাই ডিআই, ডিআই ইজিক্যাল টু হবে, অ্যাকচুয়ালি এটা ন্যূনতম যেহেতু চ্যুতি, তাহলে 0 হবে, 0 সমান আসবে 2 মাইনাস 4 dr বাই ডিআই, বাদ বাকিটা হবে 0। তাহলে এখান থেকে আমরা ডেল আর বাই ডেল আই, এইখান থেকে আমরা কি পেলাম না dr বাই ডিআই ইজিক্যাল টু হবে কত না হাফ। হয়েছে, তাহলে এইটা হলো। এরপরে বলা হচ্ছে কি না, এরপরে যেহেতু জলের ক্ষেত্রে জলে প্রতিসরাঙ্ক হচ্ছে, তাহলে জলের প্রতিসরাঙ্ক মিউ যদি ধরে নিই, মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর। তাহলে এখান থেকে সাইন আর ইজিক্যাল টু সাইন আই বাই নিউ হলো। এবারে এটাকে একটু ডেরিভেটিভ করব, কার সাপেক্ষে না আই সাপেক্ষে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, cos r dr বাই di ইজিক্যাল টু
1/নিউ cos i। তাহলে এখান থেকে আমি ডেল আর বাই ডেল আই পেলাম। তাহলে ডেল আর বাই ডেল আই যেটা পাবো ওইটার সঙ্গে আমি হাফ করে নিব, সমান করে নিব। তাহলে কি দাঁড়াচ্ছে না ডেল আর বাই ডেল আই ইজ ইকাল টু cos i বাই নিউ cos r ইজ ইকাল টু হবে হাফ। এখান থেকে এই যে এবারে এইটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এবারে ক্যালকুলেশন করে আমি কি বের করব না আমি cos i বের করতে যাব। cos i বের করতে গেলে সবগুলোকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ মানে আমি আরটাকে চেঞ্জ করে মিউতে আনার চেষ্টা করব। তাহলে কি হবে, তাহলে দেখো 2 cos i ইজ ইকাল টু হচ্ছে মিউ cos r। তাহলে হোল স্কয়ার করে দেবো। তাহলে হোল স্কয়ার করলে আসবে 4 cos স্কয়ার i ইজ ইকাল টু নিউ স্কয়ার cos স্কয়ার r। এইটা সমান আসবে নিউ স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার r। তাহলে সাইন স্কয়ারের জায়গায় আমি বসাতে পারবো এই যে এইটা সাইন স্কয়ার আর এর জায়গায় মিউ স্কয়ার বাই এটা বসাতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা সমান হলো কত মিউ স্কয়ার সাইন স্কয়ার আর, তাহলে হলো কত মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার আই, মিউ স্কয়ার সাইন স্কয়ার আই। আচ্ছা, হয়ে গেছে অনেকটা। এবারে দেখি তাহলে কি পাওয়া গেল না 4 cos স্কয়ার i ইজ ইকাল টু মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i। এইটা ঠিক আছে। এবারে একটু চেঞ্জ করে নিব, আর একটু চেঞ্জ করে নিব। তাহলে আসছে কত না 4 cos স্কয়ার i ইজ প্লাস সাইন স্কয়ার i ইজ ইকাল টু নিউ স্কয়ার। এখান থেকে আসবে 3 cos স্কয়ার i প্লাস সাইন স্কয়ার i প্লাস cos স্কয়ার i ইজ ইকাল টু নিউ স্কয়ার। তাহলে এইটা সমান পাওয়া গেল কত না 1। তাহলে পাওয়া যাবে কি না 3 cos স্কয়ার i ইজ ইকাল টু মিউ স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে cos i ইজ ইকাল টু রুট ওভার নিউ স্কয়ার মাইনাস 1/3। ঠিক আছে, তাহলে এরকম একটা ক্যালকুলেশন আমরা পাচ্ছি। এবারে এইখান থেকে দেখো আমরা নিউর মান জানি, তাহলে নিউর মান যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা আই পেয়ে যাব, আইর মান পেয়ে যাব। আইর মান যদি পেয়ে যাই তাহলে সাইন আই বাই সাইন আর ইজ ইকাল টু মিউ, ওখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব বা মিউ, হ্যাঁ আর এর মান পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা এখানে কি কি দরকার, আই দরকার, ওই যে ন্যূনতম চ্যুতিতে আই দরকার ছিল, কারণ ন্যূনতম যে চ্যুতিটা পাওয়া গেছিল 2i মাইনাস 4r প্লাস 180 পাওয়া গেছিল। তাহলে আই পেয়ে যাচ্ছি আগে থেকে, কোথা থেকে আই, মিউর মান বসালে আই পেয়ে যাচ্ছি। তাহলে মিউ ইজ ইকাল টু সাইন আই বাই সাইন আর, এখান থেকে আমরা আরটা পেয়ে যাব। তাহলে এই মানগুলো বসালে আমরা চ্যুতিটা পেয়ে যাব, ন্যূনতম চ্যুতির মানও পেয়ে যাব। এবারে বলা হচ্ছে কি না আমরা এই মানগুলো যদি জলের প্রতিসরাঙ্ককে, জলের প্রতিসরাঙ্ক কত না 4/3, তাহলে এইটা যদি বসাই 1.331 বা এটা 1.33 যদি বসাই তাহলে দেখা যাবে এই চ্যুতি কোণ পাওয়া যাবে কত না 138 ডিগ্রি পাওয়া যাবে। চ্যুতি কোণ কত পাওয়া যাবে না 138 ডিগ্রি, অর্থাৎ 138 ডিগ্রি বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে 138 ডিগ্রি যদি বেঁকে যায় তাহলে সূর্যরশ্মির সাপেক্ষে আগত রশ্মির গুলির নতিকোণ কত দাঁড়াবে
না সূর্যরশ্মি তো এইভাবে পড়েছিল, তাহলে আমি যদি এইভাবে ধরি তাহলে এইটা দাঁড়াবে 40 ডিগ্রি। সূর্যরশ্মির সাপেক্ষে এইটা দাঁড়াবে 42 ডিগ্রি। সূর্যরশ্মির সাপেক্ষে আমরা যে লাল রশ্মির যে ন্যূনতম চ্যুতিতে দর্শকের চোখে এসে পৌঁছায়, তখন সূর্যরশ্মির সাপেক্ষে আগত রশ্মি গুলির নতিকোণ দাঁড়াবে কত না 42 ডিগ্রি। 42 ডিগ্রি। আচ্ছা, কিন্তু শুধুমাত্র ন্যূনতম চ্যুতির ক্ষেত্রেই বহু সংখ্যক আলোক রশ্মি প্রায় সমাপতিত অবস্থায় থাকে, ফলে আলোর উজ্জ্বলতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। মানে শুধুমাত্র ন্যূনতম চ্যুতির ক্ষেত্রেই বহু সংখ্যক অনেকগুলো আলোক রশ্মি এইভাবে সমাপতিত হয়ে যায়। সমাপতিত হয়ে যাওয়ার জন্য আলোর উজ্জ্বলতা বেড়ে যায়। যেহেতু লাল ছাড়া অন্যান্য বর্ণগুলির ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণটি 138 ডিগ্রি থাকছে না, তখন কমে যাচ্ছে। তখন কত হয়ে যাচ্ছে না, এই ন্যূনতম চ্যুতি কোণটা, এটা কিন্তু রেডের ক্ষেত্রে, এটা কিন্তু রেডের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য গুলোর ক্ষেত্রে, আদার্স গুলোর ক্ষেত্রে কি হবে না, এটা আছে 140 ডিগ্রি দাঁড়াবে। 140 ডিগ্রি হলে এই যে ন্যূনতম চ্যুতি যে অবস্থানটা, মানে যেটা এইখানে যেটা যে নতিকোণটা দাঁড়াবে কত না 40 ডিগ্রি। 180 মাইনাস 140 সমান আসবে 40 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পেলাম না, আমরা যদি সূর্যরশ্মি যেটা পড়ছে, সূর্যরশ্মির সাপেক্ষে যদি আমরা 40 ডিগ্রি নতিকোণে দেখি আর 42 ডিগ্রি যদি নতিকোণে দেখি, তাহলে 40 আর 42 এর মধ্যে আলোক রশ্মিগুলোকে আমরা দেখতে পাবো, যেটাকে বলা আছে ফার্স্ট ক্রমের বা ফার্স্ট অর্ডার রামধনু। এই এবার এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি না, এখানে আমরা যেটা দেখতে পেলাম যে একবার দুবার প্রতিসরণ হচ্ছে, কিন্তু একবার মাত্র প্রতিফলন ঘটছে। একবার প্রতিফলনে আলোক রশ্মিগুলো এইভাবে গিয়ে মিলিত হচ্ছে এবং আমরা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে রামধনু বলে, ফার্স্ট অর্ডার। এবারে সেকেন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি একটু অন্যরকম। আমি শুধু জাস্ট ছবিটা আঁকছি সেকেন্ডের ক্ষেত্রে কি রকম ঘটে থাকে এবং পার্থক্যটা বোঝা যাবে। সেকেন্ডের ক্ষেত্রেও ঠিক একই রকম আমি দুটো বৃত্ত আঁকবো, জলকণা। এবারে দুটো জলকণায় এখানে আলোক রশ্মি ধরো এইভাবে পড়লো, সমান্তরাল আলোক রশ্মি এইভাবে দুটো পড়েছে। এইভাবে পড়ে প্রথমে কি হবে না, কিছুটা বেঁকে এইভাবে চলে যাবে, এটাও কিছুটা বেঁকে এইভাবে চলে গেল, দিয়ে আবার এইখানে প্রতিফলন ঘটলো, এখানে প্রতিফলন ঘটলো। আচ্ছা, এবারে প্রতিফলন ঘটে এখানে আবার এইভাবে আসবে, এইভাবে। আচ্ছা, এবারে এইটা বেরিয়ে যাবে কি না, রেডটা বেরিয়ে যাবে এইভাবে। আরেকটা কি হবে না, আরেকটা এইভাবে, আচ্ছা এইটা হচ্ছে ভায়োলেটটা বেরোবে। এখানেও কি হবে না, এখানেও প্রথমে রেডটা এইভাবে চলে যাবে, রেডটা, আর ভায়োলেটটা এইভাবে, এটা ভায়োলেট আর এটা রেড, আর এটা তো আলোক রশ্মি এইভাবে পড়েছিল, এটা আলোক রশ্মি পড়েছিল এইভাবে। ঠিক আছে, তাহলে এইখানে রামধনু, এইখানে দুটো মিলিত হচ্ছে, দুটো মিলিত হয়ে এইখানে রামধনু তৈরি হচ্ছে। তার মানে এখানে এটা ভায়োলেট আর হচ্ছে রেড। এবারে এখানে কি হচ্ছে না, এখানে এই যে কোণটা, এই কোণটা কত দাঁড়ায় না, এই কোণটা এখানে দাঁড়াবে, আমরা দেখব এইটা হবে 52 ডিগ্রি আর এইটা হবে 55 ডিগ্রি। তাহলে এই 55 ডিগ্রি থেকে 52 ডিগ্রি কোণ করে আমরা দেখতে পাবো। ওই কারণে আমরা দেখি যে যেটা নিচে
যে রামধনুটা তৈরি হয় সেটার উজ্জ্বলতা বেশি, কারণ এখানে মাত্র একবার প্রতিফলন ঘটছে। একবার প্রতিফলন ঘটার পরেও কিন্তু কিছুটা প্রতিষ্ঠিত হয়ে যায়, আলোক রশ্মি বেরিয়ে চলে যায়। কিন্তু এখানেও কবার প্রতিফলন, দুবার প্রতিফলন ঘটছে। দুবার প্রতিফলনে তাহলে বেশি লস হয়ে যাবে, রশ্মির যে তীব্রতাটা অনেকটাই লস হয়ে যাবে। লস হয়ে গেলে এই জন্য উজ্জ্বলতা কমে যাচ্ছে। এবং আমরা যেটা দেখছি 40 ডিগ্রি কোণ, 40 আর 42 ডিগ্রি কোণ করে আমরা ফার্স্ট অর্ডারটা দেখছিলাম, কিন্তু এটা দেখো 52 থেকে 55 ডিগ্রি, তার মানে অনেকটা ওপরে হবে। এবং ওপরে মানে এবারে দেখা যাচ্ছে যে এটা নিচে ভায়োলেট ছিল, উপরে রেড ছিল, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ভায়োলেট তারপরে রেড, এইভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে এইভাবে আমরা উল্টো ভাবে এই যে প্রথমে এই যে ভায়োলেট আর নিচে রেড, মানে উল্টো ভাবে তৈরি হবে। তাহলে এইভাবে আমরা প্রতিবিম্বটাকে দেখতে পাবো। আচ্ছা, এরপরে যেটা বলছে জলকণার ভিতরের তলে তাহলে প্রতিফলনের জন্য এটা হচ্ছে। এরপরে বলছে রামধনু হলো প্রায় বিশুদ্ধ বর্ণালী গঠনের একটি দৃষ্টান্ত, কিন্তু না, বাস্তবে এটা কিন্তু একটা বিশুদ্ধ বর্ণালী গঠনের দৃষ্টান্ত নয়। কেন না, কিছুটা বিচ্ছুরণের ফলে পাওয়া 7টি রঙকে রামধনুতে প্রায় স্পষ্টভাবে দেখা যাওয়ার কথা, তবে এর মধ্যে অতি সামান্য কিছুটা অশুদ্ধতা মিশ্রিত হয়ে যায়। কি করে না, সূর্য থেকে আগত রশ্মিগুচ্ছকে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে ধরে নেওয়া হয়েছে। যখন সূর্যের কিছুটা বিস্তৃত আকারের জন্য, সূর্য তো বড়, তাহলে বিস্তৃত আকারের জন্য আমরা যে সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে সব রশ্মিগুলোকে আমরা সমান্তরাল ধরে নিচ্ছি, কিন্তু সমান্তরাল তো হবে না প্রকৃতপক্ষে। এর ফলে ন্যূনতম চ্যুতিতে দর্শকের চোখে আসা আলোক রশ্মির নতিকোণের সামান্য পার্থক্য চলে আসবে। ফলে আমরা এটাকে যে সমান্তরাল ধরেছি, আগত রশ্মিগুলোকে যে সমান্তরাল ধরেছি, এইগুলো কিন্তু সমান্তরাল হবে না। তাহলে সমান্তরাল যদি না হয়ে থাকে, কেন না সমান্তরাল হবে না, না সূর্যটা একটু ব্রড আকারের জন্য সমান্তরাল হবে না। সমান্তরাল যদি না হয়ে থাকে, আমরা এই যে 40-42 ধরেছি, এই 40-42 ব্যাপারটা থাকছে না, তখন মিশে যাবে, নতিকোণের সামান্য পার্থক্য হয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন রং কিছুটা মিশে যাবে, মিশে গিয়ে অশুদ্ধ হয়ে যাবে। এরপরে বলছে কাছাকাছি যদি দাঁড়িয়ে থাকে, দুজন দাঁড়িয়ে আছি, তাহলে দুজনের দর্শকের কাছে কিন্তু একটা প্রতিবিম্বকে বিভিন্ন অবস্থানে দেখতে পাবো। আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি, আমার কাছে যে দাঁড়িয়ে থাকবে সে কিন্তু সেও ওই 40-42 ডিগ্রি ওই কোণ করে দেখবে, কিন্তু তার অবস্থানটা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, তাহলে ও রামধনুটাকে আলাদা জায়গায় দেখতে পাবে। তো এইগুলো মোটামুটি গেল রামধনুর বিষয়। এরপরে যেটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার যে বর্ণালী গুলো আছে, বিভিন্ন প্রকার যে স্পেকট্রাম গুলো আছে, আমাকে স্পেকট্রাম গুলো নিয়ে আলোচনা করতে হবে। তো স্পেকট্রামে আমরা প্রথমে যেটা করব, মানে বর্ণালী আমরা দেখতে পেলাম যে এগুলো একটা করে বর্ণালী। তো বর্ণালী হচ্ছে দুই ধরনের স্পেকট্রাম। আমরা দেখব যে দু ধরনের স্পেকট্রাম পাওয়া যায়। দু ধরনের স্পেকট্রাম কি কি না, একটা হচ্ছে ইমিশন স্পেকট্রাম, ইমিশন স্পেকট্রাম, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম। ইমিশন স্পেকট্রাম আর হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। ইমিশন হচ্ছে নিঃসরণ বর্ণালী, আর এটা হচ্ছে শোষণ বর্ণালী। তো নিঃসরণ বর্ণালী কোনটা না, নিঃসরণ বর্ণালী হচ্ছে আমি একটা কোনো বস্তুকে পুড়াচ্ছি বা সেটাকে গরম করছি, গরম করলে ও একটা আলো ছাড়বে, ও একটা আলো নিঃসরণ করবে। তাহলে সেটা যে আলোটা নিঃসরণ করছে, আলোটা তাহলে ওই বস্তুটা যেটাকে আমি উদ্দীপিত করছি বা পোড়াচ্ছি তার উপরে নির্ভর করবে।
তাহলে আমরা যে আলোটার প্রকৃতি পাবো সেটা হচ্ছে বস্তুর উষ্ণতা বা উপাদানের উপরে নির্ভরশীল। তাহলে এইটাকে যদি আমরা বর্ণালীবীক্ষণ যন্ত্রে দেখি তাহলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে, যে বর্ণালীটা পাবো সেটাকে বলা হচ্ছে নিঃসরণ বর্ণালী। আর অ্যাবজর্পশন বর্ণালী কিরকম? না, অ্যাবজর্পশন বর্ণালী হচ্ছে, তোমরা একটা অনুষ্ঠান ঘরে দেখো যে বাল্ব গুলো জ্বলে উজ্জ্বল আলো দেয়। প্রথমে দেখবে যখন জ্বালিয়ে দেওয়া হয় ফিলামেন্টটা প্রথমে দেখতে পাবে যে খুব একটা উজ্জ্বল নয়, সেটা কিন্তু প্রথমে জ্বলছে। এবারে জ্বলতে জ্বলতে দেখা যাবে যে সে কিছুক্ষণ পরে যে বাল্বটা খুব উজ্জ্বল ভাবে আলো দিচ্ছে, কিন্তু প্রথমে যখন আমি সুইচ দিয়ে দিলাম তখন কিন্তু হয় না। হয়তো দেখা যাচ্ছে 3 মিনিট 4 মিনিট পরে খুব উজ্জ্বল আলো দিচ্ছে। কি করে? না, ফিলামেন্টটা প্রথমে গরম হচ্ছে, ফিলামেন্টটা গরম হয়ে ও কিছুটা নিঃসরণ করছে আলো, মানে বর্ণালী নিঃসরণ করছে, আলো নিঃসরণ করছে। সেই আলোটা কি হচ্ছে না, ওর ভেতরে যে গ্যাস গুলো থাকে সেই গ্যাস ওই বর্ণালী মানে আলোটাকে বা যেটাকে তরঙ্গটাকে শোষণ করে নেয়। শোষণ করে সে আবার ছাড়তে থাকে। এবারে যেটা উজ্জ্বল ভাবে আমরা দেখতে পাই সেটাকে নিঃসরণ বর্ণালী বলা হয়। এবারে বলা হচ্ছে ইমিশন, সেটাকে শোষণ বর্ণালী বলা হয়। এই যে অ্যাবজর্পশন বর্ণালী, এই নিঃসরণ বর্ণালী যেটাকে ইমিশন স্পেকট্রাম বলা হচ্ছে, এটা হচ্ছে 3 প্রকারের। 3 প্রকার কিরকম? না, একটা হচ্ছে রেখা বর্ণালী, একটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন। কি বলা হয়? নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন। আরেকটা কি বলা হচ্ছে? নিরবিচ্ছিন্ন। আরেকটাকে বলা হচ্ছে লাইন স্পেকট্রাম, লাইন, বা যেটাকে বলা হচ্ছে রেখা বর্ণালী। আরেকটা হচ্ছে পটি বর্ণালী বা ব্যান্ড স্পেকট্রাম, ব্যান্ড স্পেকট্রাম বা পটি বর্ণালী। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের বর্ণালী পাওয়া যায়। এবারে আলোচনা করা যাক যে এই বর্ণালীগুলো কি রকম। নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী বলা হচ্ছে একটা বস্তুকে আমি উদ্দীপিত করে ফেলেছি, উদ্দীপিত করার ফলে ও আলো নিঃসরণ করছে। এবারে ওটাকে যদি আমি বর্ণালীবীক্ষণ যন্ত্রে দেখি, আর যেটাকে স্পেকট্রোস্কোপি বলা হয়, স্পেকট্রোস্কোপি যন্ত্রতে যদি আমি ওই বর্ণালীটা দেখি, আমরা দেখতে থাকবো যে বর্ণগুলো পরপর সাজানো হয়ে আছে, লাল বেগুনি পরপর 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 সাজানো হয়েছে, ওর মাঝখানে কোনো কালো দাগটা কিছু দেখতে পাওয়া যাবে না। তার মানে কন্টিনিউয়াস থাকবে। লাল বেগুনি পর মানে লালের পরে যেটা থাকবে বেনিয়া সহকলা কমলা ইত্যাদি ইত্যাদি এইভাবে পরপর সাজানো থাকবে, এবং শুধু একটাই নয় পরপর সাজানো থাকবে দেখবে। তাহলে ওটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। ওটা কখন তৈরি হয়? না, বলা হচ্ছে একটা উচ্চ উষ্ণতার দরুন ভাস্বর কঠিন ও তরল পদার্থ, উচ্চ উষ্ণতার দরুন কঠিন ভাস্বর কঠিন ও তরল পদার্থ থেকে এই ধরনের বর্ণালী, যেমন আমাদের যেটা বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, শ্বেততপ্ত গলিত ধাতু ইত্যাদি, এগুলোকে জ্বললে যে আলোটা পাওয়া যায় সেইটাকে যদি বর্ণালীবীক্ষণ যন্ত্রে দেখি তাহলে আমরা কি পাবো? না কন্টিনিউয়াস পাবো। তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালীর হলুদ অংশটির উজ্জ্বলতা সর্বাপেক্ষা বেশি, হলুদ থেকে দুই প্রান্তের দিকে উজ্জ্বলতা পরপর কমতে থাকে, এটার হচ্ছে বৈশিষ্ট্য। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রেখা বর্ণালী। এই রেখা বর্ণালীটা কিরকম? না, রেখা বর্ণালী বলা হচ্ছে মানে ওর মাঝখানে কালো কালো দাগ থাকবে। লাল, লালের পরে কমলা, লাল আর কমলার মাঝখানে একটা কালো দাগ থাকবে, যেটাকে বলা হচ্ছে রেখা বর্ণালী। সূক্ষ্ম সমান্তরাল রেখাকে বিচ্ছিন্ন ভাবে দেখা যায়, বিভিন্ন রঙের কয়েকটি সূক্ষ্ম সূক্ষ্ম ধরো লাল, তো লাল প্রথমে এটা দেখা গেল, তারপরে কমলা, লাল কমলা এরকম ভাবে পরপর দেখতে পাবো, এবং ওদের মাঝখানে কিছুটা ছোট সরু সরু কালো কালো রেখা দেখতে পাওয়া যাবে, যেটাকে বলা হচ্ছে রেখা বর্ণালী। এবং এটা কখন হয়? না, ওটা কঠিন তরল পদার্থের ক্ষেত্রে হয়েছিল। এটা গ্যাসীয় পদার্থকে যখন ভাস্বর করব তখন তার পরমাণু থেকে, গ্যাসীয় পদার্থের পরমাণু থেকে এই ধরনের তরঙ্গ নিঃসরণ হবে, এবং ওটাকে বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি দেখি যে সরু সরু রেখার আকারে দেখতে পাচ্ছি, এবং মাঝখানে একটু একটু সরু সরু কালো কালো রেখা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা
তাহলে কার বৈশিষ্ট্য? না এটা বলা হচ্ছে পরমাণু বা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য নির্দেশ করছে। এরপরে যেটা বলা হচ্ছে পটি বর্ণালী, মানে যেটাকে ব্যান্ড বলা হচ্ছে। ব্যান্ড মানে এখানে পটি আমাদের মানে একটু মোটা মোটা রেখা পাওয়া যাবে, মোটা মোটা, তার মাঝখানে আবার মোটা মোটা কালো কালো রেখা দেখতে পাওয়া যাবে, যেটাকে বলা হচ্ছে পটি বর্ণালী। তো এটা কিরকম? না মাঝখানে কালো কালো মোটা মোটা রেখা দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ অণু যদি ভাস্বর হয়, সেটা পরমাণু ভাস্বর হয়েছিল, এটা গ্যাসীয় পদার্থের অণু যদি ভাস্বর হয় তাহলে এই ধরনের এ পাওয়া যাবে। এবং এ ধরনের যে পাওয়া যাবে এটা তাহলে কার? না একটা গ্যাসীয় পদার্থের বা মৌলিক বা যৌগিক পদার্থের অণু থেকে নিঃসৃত আলোর বর্ণালী, অর্থাৎ এখানে অণুর গঠন সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এটা গেল ইমিশনের ক্ষেত্রে। এরপরে আমরা দেখি নিঃসরণ হলো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম হচ্ছে দুটো। অ্যাবজর্পশন স্পেকট্রাম হচ্ছে দুটো, একটা হচ্ছে লাইন অ্যাবজর্পশন বা রেখা শোষণ বর্ণালী, আর একটা হচ্ছে পটি বা যেটাকে বলা হচ্ছে ব্যান্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম। লাইন আর একটা হচ্ছে ব্যান্ড। ব্যান্ড এটা হচ্ছে পটি, আর হচ্ছে এটা হচ্ছে রেখা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা কি করে না, আলো একটা আসছে, কোনো পদার্থ ওই আলোটাকে শোষণ করে নিচ্ছে, শোষণ করে নিয়ে এবারে সে তার কিছুটা ছাড়ছে। এবারে কিছুটা ছাড়ছে মানে কিছুটা তো নষ্ট হয়ে যাচ্ছে, যেটা নিচ্ছে সেটা তো পুরোপুরি ছাড়তে পারছে না, কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে নষ্ট যেটা হয়ে যাচ্ছে সেখানে মাঝখানে যে কালো কালো রেখাগুলো সেটাকেই বোঝাচ্ছে, অর্থাৎ সেটাকে আমরা শোষণ বর্ণালী বলছি। মানে ওই অংশটা শোষিত হয়ে যাচ্ছে। এরপরে বলছে কি রেখা শোষণ বর্ণালী কোনটা? না রেখা শোষণ বর্ণালীর মাঝখানে কি থাকবে? না কালো কালো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখতে পাওয়া যাবে। এটা কোন ক্ষেত্রে? না সেই গ্যাসীয় পদার্থে এক পরমাণু যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা হতে পারে। এবং ওই গ্যাসীয় পদার্থকে যখন আমরা উদ্দীপিত করব, একটা ফিলামেন্ট জ্বলছে, ফিলামেন্ট থেকে আলো বেরোচ্ছে, ওই গ্যাসীয় পদার্থ যেমন হচ্ছে সোডিয়াম বাষ্প, হাইড্রোজেন বাষ্প, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি ওই যে অনুষ্ঠান বাড়িতে যে আলোগুলো দেখতে পাই বা রাস্তার উপরে এলইডি নয়, আগে যে সোডিয়াম বাষ্প ইয়েলো কালারের যে আলো টালোগুলো দেখতে পাওয়া যেত সেই কালার, এগুলো ফিলামেন্টটা গরম হয়, ফিলামেন্টটা গরম হলে ও আলো নিঃসরণ করে, দিয়ে সেটা ওই সোডিয়াম বাষ্প বা মার্কারি যে ভেপার থাকে সেগুলোকে উদ্দীপিত করে, এবারে তারা আলো নিঃসরণ করে। সেটাই অ্যাকচুয়ালি রেখা শোষণ বর্ণালী। সেটা কি না বস্তুটার পরমাণুর বৈশিষ্ট্যকে এগোচ্ছে, কারণ এটা পরমাণুর ক্ষেত্রে ঘটনাটা ঘটে থাকে। এবারে পটির ক্ষেত্রে কি হবে? না পটির ক্ষেত্রে ঠিক আগের মতোই, এখানেও মোটা মোটা কালো কালো দাগ দেখতে পাওয়া যাবে, রেখা দেখতে পাওয়া যাবে, যেটাকে বলা হচ্ছে শোষণ পটি বর্ণালী। কালো চওড়া পটিকে বিচ্ছিন্নভাবে দেখা যায়। আর এখানে বর্ণালীতে সূক্ষ্ম সূক্ষ্ম কালো রেখা দেখতে পাওয়া যায়। এটা কার ক্ষেত্রে? না এটা হচ্ছে দ্বিপরমাণু বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, CO2 এগুলো যদি নিয়ে থাকি, এগুলোর ক্ষেত্রে যেটা পাওয়া যাবে। তাহলে পটি শোষণ বর্ণালী অ্যাকচুয়ালি পদার্থের অণুগুলির বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। মোটামুটি একটু বইটা ধরে পড়ে নিবে, পড়ে নিলে বোঝা যাবে। ঠিক আছে, আর একটু থাকলো, পরের ক্লাসে এটা শেষ করব।